ওয়েলকাম টু অল অফ ইউ পারমাদান ফরেস্ট। আপনাদের সবাইকে স্বাগত বিভূতিভূষণ অভয়ারণ্যে। আজ 15ই ফেব্রুয়ারি 2025 শনিবার আমরা চলে এসেছি পারমাদান ফরেস্ট অথবা বিভূতিভূষণ অভয়ারণ্যে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই পারমাদান ফরেস্টে কি কি দেখবার আছে এবং কিভাবে আসবেন এবং কতটা কি খরচ হবে এবং কোথায় থাকবেন, সবটা আপনাদেরকে আজকের এই পর্বে দেখাবো। এবং একটা ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা সমস্ত তথ্য কিন্তু একসঙ্গে পেতে চলেছেন। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। আমরা কিন্তু একদিনের ভ্রমণের সিরিজে আবার বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গার সন্ধানে। তার জন্য কিন্তু আমরা শিয়ালদহ স্টেশন থেকে চেপে পড়েছি বনগা লোকালে। এবার শিয়ালদহ থেকে কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে বনগা। এবার বনগা নেমে সেখান থেকে কিভাবে যাব বিভূতিভূষণ অভয়ারণ্য সেটাই কিন্তু আজকের পর্বে আপনাদেরকে জানাবো। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন। আমাদের ট্রেনের সময়সূচি হচ্ছে 7:12। শিয়ালদহ স্টেশন থেকে 7:12 ট্রেন ছাড়বে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা ট্রেনে চেপে পড়েছি। একটু সকাল সকাল বেরিয়েছি যাতে পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। মোটামুটি এখান থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে বনগা। এবার বনগা থেকে পারমাদান অথবা বিভূতিভূষণ অভয়ারণ্য কিভাবে যাব সেই গল্পই কিন্তু আজকের পর্বে আপনাদের সঙ্গে থাকছে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই পর্ব দেখতে থাকুন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট কিন্তু খুব ভাইরাল হচ্ছে। পারমাদান অথবা বিভূতিভূষণ অভয়ারণ্যর এন্ট্রি ফি নাকি সম্পূর্ণরূপে প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে। এটা কতটা সত্য তা যাচাই করতেই কিন্তু আজকের আমাদের এই ভ্রমণের প্ল্যানিং। এবার আমরা সেখানে পৌঁছেই জানতে পারবো এই পোস্টের সত্যতা কতটুকু, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম বনগা। এবার বনগা আমাদের নির্ধারিত সময় ছিল শিয়ালদহ স্টেশন থেকে 7:12। 7:12 ছেড়ে ওই 9:10-15 নাগাদ কিন্তু আমরা বনগা স্টেশন পৌঁছে গেলাম। আমাদের ট্রেন কিন্তু বনগা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছিল। এবার 3 নম্বর থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। যেহেতু স্টেশনে অনেক সময় কথা বলতে গেলে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই জন্য আমরা স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসার পর এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টোটো অটোর কিন্তু সার্ভিস রয়েছে মতিগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। পারমাদান যাওয়ার জন্য আমাদের কিন্তু এখন বনগা স্টেশন থেকে অটো অথবা টোটো করে আমাদের পৌঁছে যেতে হবে মতিগঞ্জ বাস স্ট্যান্ড। তার আগে আমরা ভাবছি যেহেতু অনেকটা সকালবেলা আমরা বেরিয়েছি, এখানটাতেই কিছু জলখাবার খেয়ে নিই। এবার চলুন আমাদের যেই জার্নি এবং আমরা কি খাওয়া দাওয়া করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন। প্রথমে দেখতে পেলাম যে এখানে অনেক দোকান আছে। কেন জানি মনে হলো যে এখানে স্বাদঘর বলে একটা দোকান দেখতে পাচ্ছি, একদম গরম গরম কচুরি ভাজছে, সেটা দেখেই কিন্তু ঢুকে পড়লাম। প্রবেশ করার পর খাওয়া দাওয়া করার পর জানতে পারলাম এই যে স্বাদঘর হোটেলটি, এটি কিন্তু মাত্র 2 দিন হয়েছে ওপেনিং হয়েছে এবং এখন শুধুমাত্র ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, এরপর কিন্তু ডিনারও পাওয়া যাবে। এবার এখানে খাবার দাবারের কোয়ালিটি বলি, আমার মনে হয় না কলকাতায় কোথাও এত বড় বড় সাইজের কচুরি 3টে 20 টাকায় দেবে এবং 3টে পরোটাও 20 টাকা এবং সঙ্গে কিন্তু সয়াবিন আলুর তরকারি। মানে আমি যতগুলো জায়গায় মানে মোটামুটি আমাদের ট্র্যাভেলের থ্রোতে যতটুকু এক্সপ্লোর করেছি খাবার দাবারের দিক থেকে, কলকাতায় কিন্তু বলবে ঠিকই সয়াবিন আলুর তরকারি, সয়াবিন কিন্তু মানে নাম কা ওয়াস্তা, মানে চোখে মানে দূরবীন দিয়ে যাকে বলে খুঁজে দেখতে হবে, মানে সেখানে আলুর পরিমাণই বেশি। এখানে কিন্তু সয়াবিন দিচ্ছে অনেক করে এবং আলু যেখানে মনে হচ্ছে অনেকটাই কম, সঙ্গে ডাল, তার উপর আবার কিন্তু হচ্ছে স্যালাড। এত কিছু দিয়ে কিন্তু আমরা 20 টাকায় একদম পুরো ভরপেট আমরা খেতে পারছি। তো এখানকার খাবার দাবার কিন্তু আমার তো বিশেষ করে ভীষণই ভালো লেগেছে। এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাদের কিন্তু পরবর্তী গন্তব্য হচ্ছে মতিগঞ্জ বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে টোটো বা অটো করে চলে যাব মতিগঞ্জ বাস স্ট্যান্ড, যার ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। বনগা স্টেশন থেকে মতিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মতিগঞ্জ বাস স্ট্যান্ড কিন্তু আমরা গিয়েছিলাম টোটো করে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 15 টাকা করে। এবার মতিগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কলমবাগান আসার জন্য কিন্তু অটো পেয়ে গেছি, সেই জন্য সেখানটায় আপনাদেরকে কিন্তু সেই ইনফরমেশনটা আমরা দিতে পারিনি। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলমবাগানে। এবার এই কলমবাগান কিন্তু আমরা অটো করে এসছি এবং
মতিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কলমবাগান পর্যন্ত আমাদের অটো ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। এবার কলমবাগান থেকে কিন্তু আমরা আর একটি অটো করতে হবে, যেখানে আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে পারমাদান অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য। তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন আমরা কিভাবে পৌঁছচ্ছি পারমাদান। আমরা কিন্তু কলমবাগান থেকে আপনাদেরকে যেরকম বললাম পারমাদান ফরেস্ট যাওয়ার জন্য আমরা ওখান থেকে কিন্তু শেয়ারে অটো করে নিলাম। শেয়ারে অটোতে কিন্তু আমাদেরকে দত্তফুলিয়া যাওয়ার অটোতে উঠতে হলো। দত্তফুলিয়া এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে, আর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পারমাদান ফরেস্ট, মানে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে কিন্তু অল্প মিনিট খানেকের দূরত্বে কিন্তু আমরা পৌঁছে যাব পারমাদান অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য। আমাদের কিন্তু কলমবাগান থেকে অটো করে এই জায়গাটা পর্যন্ত আসতে কিন্তু সময় লাগলো প্রায় আধা ঘন্টা, এবং আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। গ্রামীণ পরিবেশে, মানে গ্রামের রাস্তা যেরকম হয় বা গ্রামীণ পরিবেশ যেরকম হয় সেই পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা অটো করে এই পারমাদান ফরেস্ট অবধি কিন্তু পৌঁছে গেলাম। এবার শুধুমাত্র ভেতরে যাওয়ার অপেক্ষা। চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন এরপর আমরা আর কি কি জিনিস এক্সপ্লোর করতে চলেছি। এখন কিন্তু প্রায় বসন্তকাল চলেই এসছে, কিন্তু কলকাতার যেই আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু একটা মনে হচ্ছে গ্রীষ্মকালের আমেজ দিচ্ছে। আর এই গ্রীষ্মের আমেজ থেকে যদি আপনারা নিস্তার পেতে চান তাহলে কিন্তু আমি বলবো যে এই নিরিবিলি স্থানে কিন্তু আপনারা এসে একটা দিন খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। চারদিকে দেখতে পাচ্ছি বাঁশ গাছ এবং বাঁশ গাছের ভেতর দিয়ে রাস্তা। আধুনিক সভ্যতার জন্য অনেকটা কিন্তু এখন সেই মেঠো পথটা বলা যাবে না, কারণ এখানে কিন্তু কংক্রিটের পথ হয়ে গেছে, কিন্তু কংক্রিটের পথেও কিন্তু চারদিকের যে আমেজটা পাচ্ছি, চারদিকের যে আবহাওয়াটা পাচ্ছি সেটা কিন্তু খুব অসাধারণ লাগছে। কারণ আমরা যারা শহরে বাস করি আমাদের কিন্তু সেই প্রতিনিয়ত সেই যে গ্রীষ্মের দাবদাহ বা যেটাকে বলা হয় খুব পলিউশন, মানে আমরা এতটাই দূষণযুক্ত জায়গায় থাকি, সেখান থেকে যদি একটু গ্রামীণ পরিবেশে এবং গ্রামের আমেজে যদি আসতে পারি সেখানে কিন্তু অনেকটাই স্বস্তি দেয়, এবং সেটাই কিন্তু আমাদের সাথেও ঘটছে। উত্তর 24 পরগনা হচ্ছে আমরা সবাই জানি বিখ্যাত বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান, এবং ওনার জন্মস্থান বলেই হয়তো ওনার নামে এবং ওনার পুরো স্মৃতি বিজড়িত এই স্থানগুলো। কারণ আমরা যে পারমাদান ফরেস্ট যাচ্ছি এটাও কিন্তু ওনার নামেই নামাঙ্কিত করা, এবং আস্তে আস্তে কিন্তু আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত অনেক কিছু আমরা দেখতে পেলাম। এবং এই পারমাদান ফরেস্ট কিন্তু ইছামতি নদীর পাশেই, এবং আমরা কিন্তু সবাই জানি বাংলা সাহিত্যের একটি অসাধারণ উপন্যাস হচ্ছে এবং নদীকেন্দ্রিক উপন্যাস যাকে বলাই যেতে পারে ইছামতি। সেই ইছামতি কেন হয়েছে আমরা তো বুঝতেই পারছি যে ওনার জন্মস্থান এবং ওনার সেই কোথার থেকে সেই রসদ, মানে সাহিত্য সৃষ্টির যেই মানে একদম যাকে বলা হয় মূলটা, সেইটা কিন্তু এই উত্তর 24 পরগনার এই একদম প্রত্যন্ত গ্রামেই কিন্তু নিহিত ছিল। আজকে কিন্তু আমরা একদম সেখানটাতেই এসে পৌঁছে গেছি। তো চলুন বাকি গল্প কিন্তু পারমাদান ফরেস্টে গিয়েই হচ্ছে। আমরা যেরকম আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাছে কিন্তু একটা ইনফরমেশন ছিল, যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড রকমভাবে ভাইরাল হয়েছে যে পারমাদান ফরেস্টে কিন্তু প্রবেশের জন্য এখন কিন্তু কোনো প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে না। আমরা কিন্তু এখানে টিকিট কাউন্টারের সামনে এসেও কিন্তু সেই কথাটাই দেখতে পাচ্ছি, কিন্তু জানি না এবার ভেতরে প্রবেশ করব এই যে লেখাটা, মানে সরকারি নির্দেশ যেটা দেওয়া আছে, এই নির্দেশনা কতটা হচ্ছে সত্য এবং কতটা হচ্ছে সত্যতা আছে এই নির্দেশনার পেছনে, সবটা কিন্তু আমরা এখন যাচাই করব। আমরা তো সেই জন্যই আজকে আমাদের কিন্তু আসার কারণ হচ্ছে পারমাদান ফরেস্ট ঘুরে দেখা, এবং যেই পোস্টটা ভাইরাল হয়েছিল সেটা কি সত্যিই কি না সেটাও কিন্তু আমরা জানার আগ্রহেই এসেছি। এবার চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখুন, আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে চলেছি ফাইনালি বিভূতিভূষণ অভয়ারণ্য। বাইরে থেকে যেরকম একটা নিস্তব্ধতা অনুভব করছিলাম সেই একই নিস্তব্ধতাই কিন্তু এখানেও বিরাজ করছে। আর আরেকটা কথা আপনাদেরকে যেরকম বললাম, হ্যাঁ, যে পোস্টটি ভাইরাল হয়েছিল সেটি একদমই সত্যি, মানে আমাদের কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগলো না।
পুরো প্রবেশ মূল্য কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে এবং ওখানে বাইরে টিকিট কাউন্টারে সরকারি নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম আগাম নির্দেশনা না আসা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যারা আপনারা এই পারমাদান ফরেস্টে আসবেন তাদের জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে না। আর আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটা কিন্তু হচ্ছে মানে এই স্থানটা কিন্তু হচ্ছে পুরোপুরিভাবে প্লাস্টিক ফ্রি জোন। মানে আপনারা কিন্তু কোনো রকম যদি প্লাস্টিক সঙ্গে করে আনেন এখানে কিন্তু ফেলবেন না এবং ভেতরে কিন্তু খাওয়া দাওয়া করবেন না। আমরা যেরকম আমাদেরকে বাইরে থেকে বলে দিলেন এখানকার কর্তৃপক্ষরা, আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান এই যে পাশটা রয়েছে যেখানটা আমরা দেখতে পাচ্ছি অনেকে এসছে, বন্ধুবান্ধবরা মিলে সবাই মিলে আড্ডা দিচ্ছে, এখানটায় এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু ভেতরে কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া করে কোনো বিস্কিট হোক, কেক হোক, চকলেটের হোক, সেরকম কিন্তু কোনো রকম প্লাস্টিক ফেলবেন না। কারণ এই পরিবেশকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার। এটাই কিন্তু আমাদের কর্তব্য। প্লিজ আপনারা যারা এখানে আসবেন এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। তাই আপনাদেরকে বারবার বলছি, অযথা পরিবেশকে নোংরা করবেন না। এখানে ভেতরে প্রবেশ করার সময় কিন্তু আমাদের ব্যাগ চেক হয়েছে। ব্যাগ চেকের ক্ষেত্রে আমি যেহেতু একজন মহিলা, আমি জানি না, আপনারাই প্লিজ কমেন্ট করে বলবেন যে কোনো মহিলার ব্যাগ এইভাবে যারা পুরুষ কর্তৃপক্ষ রয়েছে তারা চেক করতে পারেন কি না। আমরা এটা নিয়ে কোনো রকম এখানে বিবাদে জড়াইনি বা যেটা বলা হয় যে কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমার মনে হলো যে এই ভিডিওর মাধ্যমে আমাদের বলা উচিত এবং আমি যদি ভুল হয়ে থাকি কোনো রকমভাবে আপনারা সেই ভুলটা কিন্তু সংশোধন করিয়ে দেবেন। তো আমি অ্যালাউ করেছি আমার ব্যাগ চেক করার জন্য, কারণ আমার ব্যাগে সেরকম দরকারি জিনিসপত্র ছাড়া সেই অর্থে কিছুই ছিল না। আমি জানি না এটা কোথাও নিয়ম আছে কি না যে একজন মহিলার ব্যাগ পুরুষ কর্তৃপক্ষরা চেক করতে পারে বলে। আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয়, এবং সেটা যদি সত্যি অপরাধমূলক হয় তাহলে আমাদের প্রতিবাদ থাকবে এই ভিডিওর মাধ্যমে। আমরা এখানটায় হয়তো কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু সেই প্রতিবাদ অবশ্যই থাকবে। আপনারা কিন্তু এখানটায় বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ করার পরই কিন্তু একটু ভেতরে এসেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু রয়েছে স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি এবং পাশেই রয়েছে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী, ওনার জন্ম এবং ওনার শিক্ষা জীবন এবং ওনার সাহিত্য সৃষ্টি সবটা নিয়ে একটি সংক্ষিপ্ত জীবন স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। এই বিভূতিভূষণ অভয়ারণ্যটি কিন্তু অনেকটাই বড়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাহায্য করবে এই ম্যাপ। বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ করার পরই যেটা আমাদের একদম সোজা যে রাস্তাটা ধরে আমরা আসছিলাম, এখানে কিন্তু আমাদের বাঁ দিকে চোখে পড়লো একটা ছোট্ট করে কিন্তু বার্ড সেঞ্চুরি রয়েছে এবং এই বার্ড সেঞ্চুরিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জানি না আমাদের ক্যামেরায় কতটা ভালোভাবে ক্যামেরাবন্দি হবে, কারণ এতটা মানে জাল দিয়ে ঘেরা রয়েছে, ক্যামেরা করা কিন্তু খুবই দুষ্কর। কিন্তু আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাকাও পাখি রয়েছে, অনেক বড় বড় ম্যাকাও পাখি, এবং এই পাখিগুলো কিন্তু হচ্ছে টিয়া, এবং টিয়ারও কিন্তু অনেক প্রকার রয়েছে। টিয়ার অনেকগুলো কিন্তু কালার এবং শেডসও দেখতে পাচ্ছি, মানে এত ভ্যারাইটিস অফ টিয়া এখানটায় কিন্তু রয়েছে। এবার টিয়া এবং ম্যাকাওর যেই কিচিরমিচির আওয়াজে কিন্তু এই স্থানটা একদম যাকে বলে মাতিয়ে রেখেছে, মানে একটা নিস্তব্ধ অরণ্যের মধ্যে কিন্তু এই পাখিদের কলতান কিন্তু একটা আলাদাই আমেজ এনে দিচ্ছে। এই টিয়া দেখার পরই কিন্তু আমরা আর কি রয়েছে এখানটায় পাখি সেটা দেখতে দেখতে এগিয়ে আসার পর দেখতে পাচ্ছি, ওরে বাপরে, এখানটায় রয়েছে কিন্তু একদম অন্য ধরনের পায়রা। সম্ভবত সাদা পায়রাগুলোকে লক্কা পায়রা বলা হয়, আমি সঠিকটা জানি না। আর কিছু যেই পায়রাগুলো দেখতে পাচ্ছি, পায়রাগুলো কিন্তু সচরাচর আমরা আমাদের বাড়ির উঠোনে বা যেখানে আমরা আমাদের আশেপাশে যে পায়রা আমরা দেখি সেই রকম কিন্তু পায়রা নয়। মানে এই পায়রার যে জাতটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ পৃথক পায়রা কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি। এবার মোটামুটি যা বোঝা গেল, মানে এই ছোট্ট বার্ড সেঞ্চুরিটার মধ্যে কিন্তু রয়েছে ম্যাকাও, টিয়া এবং বিভিন্ন প্রকার জাতের কিন্তু পায়রা। এবার
আর কি আছে সেটা তো দেখার অপেক্ষা। আমাদের কাছে যেটা তথ্য রয়েছে সেই তথ্য হচ্ছে এখানে কিন্তু হরিণ দেখতে পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। হরিণ আমরা দেখতেও পারি, নাও দেখতে পারি, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু আমাদের ভাগ্যের উপর। এবার দেখা যাক আমাদের ভাগ্য কতটা আমাদেরকে সঙ্গ দিচ্ছে। আমরা কি আজকে হরিণ দেখতে পাবো? কি মনে হচ্ছে আপনাদের? চলুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই বার্ড সেঞ্চুরির মধ্যে কিন্তু শুধু যে পাখিরা রয়েছে তাই নয়, নিচে কিন্তু আমাদের নজর এড়ালো না, এখানে কিন্তু রয়েছে কচ্ছপ। আমরা কিন্তু অনেকগুলো একদম মানে যাকে বলে ছোট্ট ছোট্ট কচ্ছপ দেখতে পাচ্ছি। খুব একটা কচ্ছপগুলো এখনো বড় হয়নি, প্রচণ্ড রকম ছোট্ট রয়েছে। 5টা কিন্তু কচ্ছপ দেখতে পাচ্ছি, ছোট ছোট কচ্ছপ। কিন্তু এই পাখিদের যেই মানে বার্ড সেঞ্চুরিটা করা আছে এর একটা অংশে কিন্তু এই কচ্ছপও রাখা হয়েছে। এবার বাকিটা চলুন আমরা ঘুরে দেখছি আর কি দেখতে পাওয়া যাচ্ছে। আর এই বার্ড সেঞ্চুরিটা ঘুরেই কিন্তু আমরা এই বার্ড সেঞ্চুরিটা আর এর পাশেই কিন্তু একটা দেখতে পাচ্ছি একদম ছোট্ট একটা কিন্তু চিলড্রেন পার্ক রয়েছে। অর্থাৎ এই অভয়ারণ্যে যদি কচিকাচারাও আসে তারাও কিন্তু এখানের আনন্দ উপভোগ করতে পারবে। আমরাও একটু চিলড্রেন পার্কটাতে প্রবেশ করে দেখি যে এখানে আর কি দেখতে পাওয়া যাচ্ছে। বলতে গেলে সেরকম কিছুই নেই, এই স্থানটা কিন্তু সেইভাবেও কিন্তু পরিচ্ছন্ন করে রাখা নেই, মানে অনেকটাই কিন্তু অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এবং এই যে রাইডসগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে একটা রাইডস রয়েছে, এখানে একটা রাইডস রয়েছে, আর একটা স্লিপ রয়েছে, আর দুটো দোলনা রয়েছে, সেগুলোও কিন্তু খুব যে ভালো অবস্থায় রয়েছে তা নয়। মানে এই দেখুন এটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে। এবার এই ধরনের জিনিসে মানে কতটা সেফ হবে যদি বাচ্চারা এখানে উঠতে চায় বা এই রাইডসগুলোর আনন্দ উপভোগ করতে চায়, আপনারা কিন্তু একটু বিবেচনা করে নেবেন, কারণ এই রাইডসগুলো কিন্তু অবস্থা খুবই খারাপ। এই রাইডসটাও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। মানে আপনারা যদি কোনো বাচ্চাদের নিয়ে আসেন এই রাইডসগুলোতে তুলতে কিন্তু সাবধান, কারণ যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ এই রাইডসগুলোকে ঠিক না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওঠাটা একদমই সেফ নয়। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি দুটো দোলনা রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমার আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, আমি কিন্তু দোলনা দেখলে নিজেকে আটকে রাখতে পারি না, প্রচণ্ড চাপতে ভালোবাসি। আমিও কিন্তু এই দোলনাতে চেপে পড়লাম, কারণ এই দোলনার অবস্থাটা কিন্তু এখনও মোটামুটি ঠিক রয়েছে, পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। পাশেরটা কিন্তু একটা যেটা রয়েছে মানে শিকল দিয়ে বাঁধা রয়েছে সেইটা কিন্তু ভেঙে গেছে, মানে এক পাশটা কিন্তু একদমই অবস্থা পুরো খারাপ। আর এই দোলনাটাই কিন্তু মোটামুটি মানে চাপার একটা অবস্থায় রয়েছে। আপনারা আসলে কিন্তু ছোট হোক এবং বড় হোক এই একটা দিন কিন্তু পারমাদান ফরেস্ট অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্যে কিন্তু খুব ভালোভাবেই সময়টা কাটাতে পারবেন। এবার বাকিটা যেটা বললাম যে এখানে হরিণ দেখতে পাবো কি পাবো না সেটা তো অনেকটাই সংশয়ের মধ্যে রয়েছি। আমাদের কাছে একজন বললেন যে উনি নাকি হরিণ দেখতে পেয়েছেন, এবার জানি না আমরা দেখতে পাবো কি না, আমাদের ভাগ্য কতটা আমাদেরকে সঙ্গ দেবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পারমাদান ফরেস্ট রেস্ট হাউস কিন্তু এখানটায় রয়েছে। আর এখানটায় আসলেই যে আপনারা বুকিং করতে পারবেন তা কিন্তু নয়, অনেকটা অগ্রিম বুকিং করতে হবে। বারাসাত বন দপ্তর রয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে আগে থেকে কিন্তু আপনারা যদি এখানটায় থাকতে চান, থাকবার যদি ব্যবস্থা করতে চান, সেখানে কিন্তু অগ্রিম বুকিং করে তবেই কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে থাকবার জন্য। চিতল হরিণকে ছবিতেই দেখতে পেলাম, কিন্তু চিতল হরিণের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সাক্ষাৎ পাইনি। আদৌ পাবো কি না অনেকটাই সন্দেহের মধ্যে রয়েছি। আর এই যে জায়গাটা আমরা ঘুরে দেখছি, এখানটায় কিন্তু বন দপ্তরের রক্ষণাবেক্ষণের প্রচণ্ড অভাব, কারণ এতটাই অপরিচ্ছন্ন অবস্থায় এই পারমাদান ফরেস্টটি কিন্তু পড়ে রয়েছে, যেন কারোর কোনো নজরই নেই তেমনটাই লাগছে দেখে। কথায় বলে না যে বাঙালি কিন্তু যদি কোনো কিছু ফ্রিতে দেয় আলকাতরাও কিন্তু খেয়ে নেবে, সেটাই কিন্তু হয়েছে। মানে এই যে একটা বিভূতিভূষণ অভয়ারণ্য, খুব যে লোকজন আসতো আমার কাছে কিন্তু সেই তথ্য জানা ছিল না, কিন্তু যখন থেকে ফ্রি করা হলো এবং সেই পোস্টটি রীতিমতো ভাইরাল হলো তারপর থেকে কিন্তু আজকেও যে আমরা এসছি, একটা কিন্তু মানে বলতে গেলে শীত কিন্তু একদমই চলে গেছে এবং একটা গ্রীষ্মের আমেজ কিন্তু চলে এসেছে। বসন্তের আমেজ তো কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তার মধ্যেও কিন্তু মানে যেহেতু আমার মনে হয় শনিবার আজকে, সেহেতু
হলেও হতে পারে, একটা উইকেন্ডের ব্যাপার রয়েছে। খুব লোকজন কিন্তু এখানটা আসছে, সেই দলে কিন্তু আমরাও পড়ছি। আমরাও যে পড়ছি না তা নয়, আমরাও কিন্তু ফ্রি শুনেই বলতে গেলে এসছি। যদি প্রবেশ মূল্য দিয়ে আসতে হতো তাহলে কিন্তু আমাদেরকেও ভাবনা চিন্তা করতে হতো যে আমরা আসবো কি আসবো না। যেহেতু আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি আমরা কিন্তু বাজেট ট্রাভেলার। আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে যে এখানকার যেটা এখন তো ফ্রিতে রয়েছে, কিন্তু এর যেটা অরিজিনাল মূল্য, প্রবেশ মূল্য, তা কিন্তু 120 টাকা। এবার আমরা মোটামুটি ঘুরে যেটা দেখতে পাচ্ছি, এটা এখানটায় ঘোরার পর 120 টাকা প্রবেশ মূল্য কতটা জাস্টিফাই, আমার কিন্তু অনেকটাই সংশয় রয়েছে। আমার সঙ্গে যদি আপনারাও একমত হন তবে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। অভয়ারণ্য ঘুরতে ঘুরতে একটু কিন্তু আমরা ঘটি গরম খেয়ে নিলাম। একটাই ঘটি গরম নিয়েছি, 10 টাকা পড়েছে। এই ঘটি গরম খেতে খেতে কিন্তু অনেকটা পথই আমরা এগিয়ে এলাম। এগিয়ে আসার পর মানে আমরা যেই রাস্তাটা দিয়ে এগিয়ে আসছি, এর ডান পাশে যেটা কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে, এই স্থানের ভেতরেই কিন্তু নাকি হরিণ দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করছি হরিণকে দেখার, যে হরিণ আমরা দেখতে পাচ্ছি কি না, কিন্তু না, কোনোভাবেই আমাদের ক্যামেরা বন্দিও হচ্ছে না এবং আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি না, হরিণকে আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। আমাদের কাছে একটা তথ্য এলো যে 3টের সময় নাকি এখানে যে গেটটা ছিল সেই গেট দিয়ে বন দপ্তরের কর্মীরা যান এবং সেখানে খাবার দেন। সেই সময় হরিণ দেখতে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। এবার লেটস হোপ, আমরা আছি তো অনেকটা সময়ই, দেখা যাক ভাগ্য আমাদের কতটা সঙ্গ দিচ্ছে, আদৌ আমরা হরিণ দেখতে পাচ্ছি কিনা এবং আপনাদেরকেও হরিণ দেখাতে পারছি কিনা। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো রকমভাবেই হরিণ দেখতে পাইনি। আর আপনারাও যদি এই বিভূতিভূষণ অভয়ারণ্য আসেন, আপনাদেরকেও বলে রাখি, এই যে স্থানটা রয়েছে যেটা কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে, এই স্থানটার দিকেই কিন্তু আপনারা নজর দিয়ে রাখবেন যাতে হরিণ দেখতে পাচ্ছেন কিনা। পারমাদান ফরেস্ট ঘুরে কিন্তু আমাদের এই ব্যাপারটা কিন্তু আগের থেকেই একটা পরিকল্পনা ছিল যে বিভূতিভূষণ অভয়ারণ্য কিন্তু ইছামতি নদীর পাশেই। এবার ইছামতি নদীর মধ্যে দিয়ে যে নৌবিহারের আনন্দ, সেইটা উপভোগ করতে করতে কিন্তু সেই নীলকুঠি যাওয়ার সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা আজকে নিতে চলেছি এবং সেই এক্সপিরিয়েন্সটা আমরা রীতিমতো নিচ্ছি। এখন বাজে দুপুর প্রায় 1টা, আমরা চলেছি নীলকুঠির পথে এবং ইছামতি নদীর মধ্যে দিয়ে নৌবিহার করতে করতে একটা দারুণ মানে আনন্দ হচ্ছে। কারণ বরাবরই আমার সেই জল ভ্রমণের প্রতি একটা আলাদা রকম মানে আকৃষ্ট রয়েছে। আমি বোটিং করা হোক বা নৌবিহার হোক, একটা আলাদা রকমেরই একটা আনন্দ কিন্তু আমাদেরকে দেয়। সেটাই কিন্তু আজকে আমরা সেই আনন্দটাই কিন্তু উপভোগ করছি এবং সেটা কিন্তু আপনাদের সাথেও ভাগ করে নিচ্ছি। এখন অনেকটাই দুপুর গড়িয়ে গেছে, একটা রোদের কিন্তু দাবদাহ রয়েছে, কিন্তু সেই অর্থে না থাকলেও একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে ইছামতি নদীর মধ্যে দিয়ে কোথাও যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই আরণ্যক উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে। মানে সেই পরিবেশ, সেই আমেজটা কিন্তু উপভোগ করতে করতে আজকে আবার নীলকুঠির দিকে যাওয়া। এবার এই নীলকুঠি, এটার পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। আমরা অনেকেই জানি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত উপন্যাস রয়েছে দীনবন্ধু মিত্রের রচিত নীলদর্পণ নাটক। সেই নাটকে কিন্তু আমরা সেই নীলকর চাষিদের মানে অত্যাচারী নীলকর সাহেবদের যে অত্যাচার এবং সেই নির্মম অত্যাচারের শিকার হয়েছিল সেই সময়কার যারা নীলকর মানে যারা নীল চাষ করতেন তারা সেই যে ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষ্য কিন্তু বহন করছে এই নীলকুঠি। অনেকেই বলে যে এরকম অনেক প্রবাদ আছে, নীলকুঠি নাকি একটু ভুতুড়ে জায়গা। আমি তো ব্যক্তিগতভাবে সেইভাবে বিশ্বাস করি না। আজকে যাচ্ছি, একটা গা ছমছমে ব্যাপারও বটে। সেটা এখন সেই এক্সপিরিয়েন্সটা নেব যে কি হতে চলেছে না হতে চলেছে, এবং সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আজকে আপনাদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি। আর এই যে দুপাশে জঙ্গল, এই দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে ইছামতি নদী বয়ে চলেছে এবং এই ইছামতি নদীর মাঝখান দিয়ে কিন্তু নৌবিহারের আনন্দটা খুব ভালোভাবেই আমরা উপভোগ করছি। আরেকটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছি, এই নদীর মধ্যে আপনারাই দেখুন, এগুলোর কোনো মানে আছে? কেন করেন? পরিবেশটা কিন্তু রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার। কারণ এই জলের মধ্যে যদি আমরা প্লাস্টিক বা খাবারের
জাতীয় প্যাকেট যদি আমরা ফেলি, এই জল কিন্তু অনেকটাই দূষণ হয়ে যাবে এবং এই জল দূষণের ফলে কি কি হতে পারে তার আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। আমার কিন্তু ব্যক্তিগতভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ধরনের কাজকর্ম করবেন না। আপনারা খাবার দাবার খান, কিন্তু সেটা আপনাদের ব্যাগে ক্যারি করুন, পরে যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফেলে দেবেন, কিন্তু এইভাবে জলের মধ্যে কিন্তু জলকে নোংরা করবেন না এবং পরিবেশকেও নোংরা করবেন না। পরিবেশ বাঁচানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আপনাদেরকে মোটামুটি বলে রাখি যে আপনারা কিন্তু একদিনের ট্যুর প্ল্যানটা কিভাবে সাজাবেন সেটার একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখছি। যেহেতু এখন নৌবিহারে আনন্দটা নিতে নিতে যাচ্ছি, অনেকটা সময় রয়েছে, কারণ এখান থেকে কিন্তু মোটামুটি যেতে মানে মাঝি ভাই যেটা বললেন মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। আর আমরা কিন্তু সেই নীলকুঠি ঘুরবো এবং সেখানে ঘুরে কিন্তু আবার এই নৌকোতেই কিন্তু আবার ফেরত আসবো এই বিভূতিভূষণ অভয়ারণ্যে। এটাই কিন্তু আপাতত আমাদের ভ্রমণ প্ল্যানিংটা রয়েছে। এবার আপনারা যদি আসেন কলকাতা থেকে কাছে পিঠে, যদি একদিনের ভ্রমণ করতে চান, সময় কাটাতে চান বাইরে, তাহলে কিন্তু আপনাদেরকে বলবো এই পাড়মাদান ফরেস্ট কিন্তু একটা আদর্শ জায়গা। আপনারাও কিন্তু আসলে এই পাড়মাদান ফরেস্ট ঘুরে এই ইছামতি নদীতে নৌবিহারের আনন্দ নিয়ে নীলকুঠি দেখে আবার কিন্তু পাড়মাদান ফরেস্টে ফেরত আসতে পারবেন। এইটুকুতেই কিন্তু আপনাদের মোটামুটিভাবে একটা দিন খুব ভালোভাবেই আপনারা কিন্তু সময় কাটাতে পারবেন। আমরা কিন্তু পাড়মাদান ফরেস্ট থেকে নৌবিহারে কিন্তু পৌঁছে গেলাম এই নীলকুঠির ঘাটে। এবার কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ইতিহাস বিজড়িত সেই বিখ্যাত নীলকুঠি দেখতে যাওয়ার। এবার এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটাতেই কিন্তু আমাদেরকে মাঝি ভাই নামিয়ে দিলেন। এবার এই পাশটায় কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এবার আমার কাছে সঠিক তথ্যটা নেই যে বোটিংয়ের কেমন কি রেট রয়েছে, সেটা আমরা জানার চেষ্টা করব এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে, তারপরে আপনাদেরকে সেই তথ্যটা দিচ্ছি। আপনারা ধরুন ওই পাড়মাদান ফরেস্ট থেকে নৌকো করে তো চলে এলেন এই ঘাটে, এবার এখানে আসার পর কিন্তু ইছামতি নদীর মধ্যেই কিন্তু আপনারা বোটিং করতে পারবেন এবং বোটিংয়ের আনন্দ নিতে পারবেন। এবং সেই বোটিংয়ের আনন্দ নিতে হলে তার কি রেট চার্ট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যদি আধ ঘন্টা এই নৌবিহারের আনন্দ নিতে চান সেই ক্ষেত্রে আপনার জনপ্রতি 50 টাকা পড়বে এবং 1 ঘন্টা হলে সেই ক্ষেত্রে 100 টাকা। তবে বুঝতেই পাচ্ছেন এখানটায় কিন্তু সারাটা দিন কাটানোর জন্য কিন্তু অনেক অপশানস পেয়ে যাচ্ছেন আপনারা। আমাদের কিন্তু এবারের গন্তব্য হচ্ছে সেই বিখ্যাত নীলকুঠি। চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন। হালকা মিঠে রোদ, তার উপর বাতাস বইছে, একটা মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশে কিন্তু আজকের আমাদের এই ভ্রমণ বৃত্তান্ত। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বর্তমানে এই বিখ্যাত ইতিহাস বিজড়িত নীলকুঠির সামনে। এই নীলকুঠি কিন্তু আজ প্রায় পুরোপুরিভাবেই ভগ্নপ্রায় অবস্থায়। তাই এই বাড়িটি যেহেতু একদম বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেহেতু কিন্তু এখানে সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ। আমরাও কিন্তু এখানে প্রবেশ করতে পারলাম না। যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি বা আমরা খালি চোখে যা দেখছি, বাইরে থেকেই দেখছি। আসলে ইতিহাস কিন্তু এই বাড়িটি আজও সাক্ষ্য বহন করে চলেছে সেই নির্মম অত্যাচারী নীলকর সাহেবদের, বা বলা যেতে পারে সেই সমস্ত অত্যাচারী নীলকর চাষিদের। বাড়িটি যেটা আমরা আগে শুনেছিলাম যে একটা ভুতুড়ে ভুতুড়ে আমেজ বা একটা ভুতুড়ে ভুতুড়ে ফিল হবে, সেই ফিলটা যেহেতু আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না, সেই জন্য সেই ফিলটা তো পাচ্ছি না, কারণ আমরা এখন রয়েছি একদম দুপুরবেলা। দুপুরবেলা কি ভুতুড়ে ভুতুড়ে ফিল হবে আমার জানা নেই, যাই হোক, কিন্তু একটা মনোরম পরিবেশে এবং এই পরিবেশে দাঁড়িয়ে যখন সামনে দেখতে পাচ্ছি এই নীলকুঠি, সেই নীলকুঠি দেখতে দেখতে অনেকটাই সেই যেহেতু আমরা যেহেতু কম বেশি সাহিত্য চর্চা করে থাকি, সেই সুবাদে কিন্তু সেই দীনবন্ধু মিত্রের যে বিখ্যাত নাটক ছিল নীলদর্পণ, সেই নাটকের কিন্তু অনেক কিছু অংশ যেন মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে আমরা যেই সময়টাতে এসছি মানে একদম বসন্তর প্রাককালে, এবার এর কিছুদিন বাদেই কিন্তু গ্রীষ্ম একদম চলে আসবে। তাই বলবো আপনারা যদি এই স্থান ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে কিন্তু এই 10-15 দিনের মধ্যেই আসুন। এরপর কিন্তু যদি গরম পড়ে যায় তাহলে কিন্তু আপনারা ঘুরে সেই রকম আনন্দটা উপভোগ করতে পারবেন না। তাহলে আপনাদেরকে বলবো গ্রীষ্মকাল চলে যাক, বর্ষাকালে আসুন, অনেকটাই সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। কারণ বর্ষাকালে কিন্তু ইছামতির রূপও কিন্তু অন্যরকম দেখাবে। আরেকটা কথা বলে রাখি, এইটা কিন্তু এই যে স্থানটা নীলকুঠি, এই স্থানটা কিন্তু একটা পিকনিক স্পট। আমার সামনে এই যে নীলকুঠি বাড়িটি রয়েছে
তার পাশে কিন্তু একটা স্কুল রয়েছে। এই স্কুলের যে ও পাশটা রয়েছে আমরা যাব, আপনাদেরকে দেখাবো। সেই ও পাশটাতে কিন্তু পিকনিক হয়। এবার স্কুল কর্তৃপক্ষ এবং এখানকার পঞ্চায়েত কিন্তু একটা নির্দেশনা দিয়ে দিয়েছে, আপনারা যারা পিকনিক করবেন, যেহেতু এখানে স্কুল রয়েছে সেহেতু ছুটির দিনে কোনো রকম বাধা নিষেধ নেই, কিন্তু যদি কোনো রকম ছুটির দিন না থাকে, আপনারা পিকনিক করতে এসেছেন, লাউড স্পিকার কিন্তু বাজাবেন না, কারণ এতে করে কিন্তু এখানকার যে স্কুলের বাচ্চাদের পড়াশোনার কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। এবার আপনারা ছুটির দিনে পিকনিক করতে আসুন, তাতে কোনো রকম লাউড স্পিকার বাজালে কোনো রকমই বাধা নিষেধ নেই। এই নির্দেশনা কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি করা আছে। আমরা তো আর নীলকুঠিতে এখানে আর দেখার মতো বিশেষ কিছু নেই, সেই ইতিহাসকে আমরা জাস্ট স্মরণ করলাম। আপনারাও আসলে কিন্তু, যেহেতু একটা ইতিহাস বিজড়িত বাড়ি, অনেক কিছু ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই বাড়ি, আপনারাও কিন্তু এই নীলকুঠিটি ঘুরে যাবেন। পাড়মাদান তো ঘুরতে চলে এলেন, পাড়মাদান থেকে ইছামতি নৌবিহার করে কিন্তু চলে এলেন নীলকুঠি। এবার কি ইছামতি নদীর ধারে কি একটা দিন সময় কাটাতে ইচ্ছে করছে? তবে সময় কাটানোরও কিন্তু এখানে স্থান রয়েছে। আপনারা কিন্তু একদম নীলকুঠির যে বাড়িটি রয়েছে সেইখান দিয়ে ভেতর দিয়ে, মানে এক প্রকার বলতে গেলে পুরো জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু চলে আসলেই দেখতে পারবেন এখানে রয়েছে জলজল করছে রিসোর্ট ইচ্ছেকুটি। এবার এই রিসোর্ট ইচ্ছেকুটিতে কিন্তু থাকবার ব্যবস্থা রয়েছে। এবার থাকবার কি ব্যবস্থা রয়েছে, কেমন কি রুম ফেসিলিটি পাচ্ছেন, যোগাযোগের কি ব্যবস্থা, বুকিং কেমনভাবে করবেন, সবটা কিন্তু আমরা জেনে নেব এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে। আমাদের 5 রকম ক্যাটাগরি এখানে আছে। মানে টেন্ট আছে, কটেজ, সামোসা কটেজ, অ্যাটাচ বাথরুম দিয়ে আপনি বাম্বু কটেজ পাবেন, টি হাউস আছে দুটো, আর ডিলাক্স আছে। এই হচ্ছে ক্যাটাগরি। আপনার প্যাকেজ সিস্টেমে এখানে আমাদের 11টায় চেকিং থাকে, পরের দিন 10টায় চেক আউট থাকে। 4 টাইমের খাবারই বলা চলে। আপনার লাঞ্চের থেকে শুরু হবে, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, তারপরে চেক আউট হয়। নীলকুঠি ট্যুর, বনফায়ার, 1 ঘন্টার নৌকা, প্লাস বিভূতিভূষণ অভয়ারণ্য, এগুলো সব আপনার প্যাকেজের মধ্যে থাকছে। মানে থাকা, খাওয়া, ঘোরা পুরোটাই আপনি প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। আমাদের শুরু হচ্ছে টেন্টের থেকে। টেন্ট বর্তমানে 1200 টাকা পার হেড। তারপর সামোসা যেটা আছে 1400 পার হেড। অ্যাটাচ বাথরুম দিয়ে যে কটেজগুলো, বাম্বু কটেজের বললাম, ওগুলো 1800 পার হেড। 2000 হচ্ছে আপনার টি হাউস, আর 2200 টাকা পার হেডে আছে আপনার ডিলাক্স। এটা আমাদের 22-এর থেকে 2022 থেকে চালু হয়েছে। আর যদি এমনি ধরুন আমরা যেরকম এমনি ঘুরতে এসেছি, আমরা থাকবো না, আমরা যদি খাওয়া দাওয়া হ্যাঁ, খাবার অর্ডার করে যেতে হবে আমাকে। অর্ডার করে গেলে আমি করে দিতে পারবো। আগে থেকে বলতে হবে আমাদের। হ্যাঁ, দিনের দিন আসতে বুকিং করা যাবে, ফাঁকা থাকলে পাবে। তার মধ্যে আমাদের লোকাল কোনো বুকিং নেই, সব আমাদের দূরের বুকিংই নেওয়া হয়। তাহলে আপনাদের মানে বুকিং করার সিস্টেমটা কি আছে? মানে যদি কেউ বুকিং করতে চায়, নাম্বার নিয়ে যেতে পারেন, নাম্বারে ডাইরেক্ট ফোন করেও কথা বলতে পারে, বা আমাদের ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জ সার্চ করলে আপনারা পেয়ে যাবে অনলাইনে। আমরা কিন্তু কথা বলে নিলাম এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে, এবং সবটাই জেনে নিলেন কীভাবে বুকিং করতে হবে এবং এই ইচ্ছেকুটিতে থাকার কী নিয়মাবলী রয়েছে। এবার বুঝতেই পারছেন, যেহেতু আমরা আজকে উইকেন্ডে রয়েছি, অর্থাৎ শনি এবং রোববার, এই দুটো দিন কিন্তু একটু চাপের যায়, এবং আমরা কিন্তু জানতে পারলাম যে এখানে কিন্তু আজ একটা রুমও ফাঁকা নেই, মানে সমস্ত রুম কিন্তু এখানে বুকিং হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন, আপনারা যদি উইকেন্ডে আসেন সেই ক্ষেত্রে কিন্তু, উইকেন্ড বলুন বা অন্যান্য দিন হলেও কিন্তু আমার মতে আপনারা অগ্রিম বুকিং করে আসাই ভালো। এবং অগ্রিম বুকিংয়ের জন্য যেই যোগাযোগের নম্বরটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, সেটা কিন্তু আপনারা দেখে সেই নম্বরে কিন্তু যোগাযোগ করে এখানে থাকবার কিন্তু ব্যবস্থা করতেই পারেন। এই দেখুন, সমস্ত মহান শিল্পীদের সমস্ত চিত্রকলা, তাদের নিদর্শন, এই ইতিহাসের যে সাক্ষ্য বহন করছে, এখানে তাদেরও কিন্তু সাক্ষ্য দিয়ে রেখে গেছে। কিছু বলার নেই, মানে কেন তাদের নাম খোদাই করে রাখতে হবে, মানে ইতিহাসে যেরকম এই নীলকুঠি বাড়িটি অমর হয়ে রয়েছে, মানে কিসের জন্য আমার জানা নেই। প্লিজ আপনারাই কমেন্ট করে বলুন। পাড়মাদান ফরেস্ট থেকে আপনারা যদি এই নীলকুঠির দিকে আসেন, এখানটায় কিন্তু অনেকগুলো খাবারের অপশন রয়েছে। লাঞ্চের বলতে গেলে ভাতের হোটেল বা সেরকম রেস্টুরেন্ট নেই, কিন্তু আপনারা কিন্তু পথ চলতে অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন, যেরকম মোমোর অপশন রয়েছে, তারপরে ম্যাগি রয়েছে, ডিম টোস্ট রয়েছে, চা রয়েছে, রুটি রয়েছে, এরকম ধরনের খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। মানে অর্থাৎ একটা দিন কাটাতে গেলে আপনাদের তো খাওয়া দাওয়া করতেই হবে কোথাও না কোথাও, তো সেই ক্ষেত্রে কোনো রকমই কিন্তু এখানে অসুবিধে হবে না।
আমাদের আপনার নন এসি কটেজগুলো আপনার পার হেড 1300 টাকা করে। সকাল 11টায় চেক ইন, পরের দিন 10টায়, সকাল 10টায় চেক আউট। আর এসি কটেজগুলো আপনার পার হেড 1600 টাকা করে। নীলকুঠি সেফ ট্যুরিজম আমাদের ক্যাম্পটার নাম। খাওয়া দাওয়া ইনক্লুড, খাওয়া দাওয়া, নদীতে বোটিং এবং রাত্রে নাইট সাফারিটা এর সঙ্গে ইনক্লুড, মানে পুরো প্যাকেজ সিস্টেম। না, দিন আমাদের রুম যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে দিনের দিন, তাছাড়া আপনার অ্যাডভান্সই বুকিং করতে হয়। বুকিং এর জন্য ওই যে বাইরে হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারগুলো আমাদের, আমরা 4জন পার্টনার, আমাদের 4 পার্টনারের নাম্বার, আপনি যে কোনো একটা ফোন করলেই পেয়ে যাবে। নাইট সাফারি আপনারা ওই নীলকুঠিতে রাত্রে ওখানে ঘোরাতে নিয়ে যাই। ভৌতিক বিষয়টা আছে ওখানে, তো ওইখানটাই ঘোরাতে নিয়ে যাই। রাত আপনার আমাদের ওই নাইট সাফারিটা আপনার রাত 9টা থেকে 10টার মধ্যে আর কি। হ্যাঁ, টেন্টের ব্যবস্থা আছে। টেন্টে এখন যেহেতু একটু গরম পড়ে গিয়েছে, টেন্টগুলো খুলে রাখা হয়েছে। টেন্ট যদি কেউ চায়, ওই দেখুন আমাদের ওই টেন্টের জায়গা, ওইগুলো টেন্টগুলো খুলে রেখে দিয়েছি। টেন্টগুলো কেমন রেট? টেন্টে অ্যাকচুয়াল আমরা 1100 টাকা পার হেড নিই। থাকা খাওয়া ইনক্লুড, নদীতে বোটিং ইনক্লুড, রাত্রে নাইট সাফারিটা। যাকে এখানে অ্যাকচুয়াল সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। এখানে আপনি মোটামুটি দেখতে আসতেই পারেন এবং আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে পেয়ে যাবেন। একদিনের জন্য এখানে খুব ভালো লাগবে আশা করি। আমরা এর আগে একটা রিসোর্টের কিন্তু সন্ধান দিলাম আপনাদেরকে, যে নীলকুঠি ভ্রমণে এলে আপনারা কোথায় থাকবেন। আর এখন কিন্তু বর্তমানে আমরা রয়েছি আরেকটি রিসর্টের সামনে, সেটা হচ্ছে নীলকুঠি সেফ ট্যুরিজম। এখানেও কিন্তু আমরা ঘুরে আপনাদেরকে দেখালাম এবং এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথাও বললাম। আপনারা সবটাই শুনলেন যে এখানেও কিন্তু খুব ভালোভাবে থাকার ব্যবস্থা রয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু নাইট সাফারি করা হয়, যেটা আমার কাছে খুব কিন্তু অ্যাডভেঞ্চারাস লাগলো ব্যাপারটা। যাই হোক, আমরা যেহেতু এখানে স্টে করছি না, সেহেতু আমরা সেই নাইট সাফারি থেকে বঞ্চিত থাকছি। যাই হোক, আপনারা যারা আসবেন এবং সময় কাটাতে চাইবেন, তারা কিন্তু আপনারা এই যে প্যাকেজটা শুনলেন, এই প্যাকেজটা কিন্তু সত্যিই খুব, মানে আমি বলবো খুবই ভালো একটা সুমূল্যের মধ্যেই কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ পারমাদান ফরেস্ট সহ নীলকুঠি ঘোরার জন্য। আর এইখানে কিন্তু এই যে গেটে 4টে নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে এই রিসর্টে কিন্তু থাকবার জন্য অগ্রিম বুকিং করে নিতে পারবেন এবং ভিডিওটি আপনারা পজ করে নম্বরটি নোট করে নিতে পারবেন। চলুন, আমাদের কিন্তু সময় হয়ে গেছে আবার কিন্তু পারমাদান ফরেস্ট ফিরে যাওয়ার। আমরা যেই নৌকো করে এসছিলাম, সেই নৌকো করেই কিন্তু আবার ফিরে যাচ্ছি পারমাদান ফরেস্টের দিকে। এবার পারমাদান ফরেস্টে কিন্তু এবারের আমাদের যেটা টার্গেট হচ্ছে হরিণ দেখার, কারণ আমাদের কাছে তথ্য আছে এই 3টের সময় নাকি খাবার দেওয়া হয় এবং সেই সময় নাকি হরিণ দেখতে পাওয়া যায়। জানি না লাক কতটা ফেভার করবে। যাই হোক, এবার আমরা কিন্তু ফিরে যাচ্ছি আবার সেই পারমাদান ফরেস্টের দিকে। আপনারা এবার ইছামতি নদীতে যে নৌবিহার করবেন, মানে অর্থাৎ ওপারে নীলকুঠিতে যে যাবেন, সেটা কোন রাস্তাটায়? এই যে আমরা সোজা রাস্তাটা ধরে চলে এলাম, মানে আপনাদেরকে যেরকম বললাম, যেখানটায় বার্ড সেঞ্চুরি ছিল, বার্ড সেঞ্চুরির ধার দিয়ে যে গলিটা যেমনভাবে বেঁকে এসছে, সেই সোজা রাস্তাটা ধরে গেলে একদম সোজা একটু এগিয়ে গেলেই এই যে ইছামতি নদীটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এই নদীর ঘাট থেকেই কিন্তু আপনারা অনায়াসেই নৌকো পেয়ে যাবেন এবং ওপারে নীলকুঠি যাওয়ার জন্য। আমরাও কিন্তু তাই করলাম। আমরা এখান থেকে কিন্তু নৌকো বুক করে ওপারে গেলাম এবং ওই একই নৌকোতেই কিন্তু আবার আমরা ফেরত চলে এলাম পারমাদান ফরেস্টে। নৌবিহার করতে আমাদের কত খরচ পড়লো? আমাদের সেই অর্থে আমরা যা, আমাদের কাছে ইনফরমেশন ছিল যে নৌবিহার কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা এরকম কিছু সিস্টেম হবে, কিন্তু এখানে আসার পর আমরা জানতে পারলাম যে না, মোটামুটি যেহেতু আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে অনেকটাই সময়, আধ ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু সময় লাগছে যেতে। এবার সেই ক্ষেত্রে কিন্তু ওনারা বললেন যে এক একজনের 100 টাকা করে নেবেন। এবার আমরা যেহেতু 2জন ছিলাম, আমরা কিন্তু একটু দর কষাকষি করে নিলাম। হ্যাঁ, আফটার অল কোথাও একটা গেলে বাঙালি তো একটু দাম দর না করে নিলে কেমন যেন মনটা একটু খচখচ করতে থাকে যে এতগুলো করে টাকা দেবো। আমরা কিন্তু দাম দর করে নিলাম এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 150 টাকা পড়লো। তাই আপনাদেরকেও বলে রাখছি, আপনারা যারা এখানে নৌবিহারের আনন্দ নিতে চাইবেন, আপনারা কিন্তু আসলে আপনাদেরকে যেটা মূল্য বলা হবে সেটার থেকে কিন্তু একটু আপনারা কিন্তু দর কষাকষি করে নেবেন। মাঝি ভাইরা সত্যিই খুব ভালো, ওনারা খুব ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। কারণ প্রথমে ওনারা কিন্তু বললেন যে আমাদেরকে সেই অর্থে সময় দিতে পারবে না, কারণ আমাদের হাতে মাত্র 10-15 মিনিটের সময় থাকবে, আমরা নীলকুঠি ঘুরে আবার আমাদেরকে ফেরত আসতে হবে। কিন্তু যেহেতু আমরা এখানে ভিডিও শ্যুট করছি, আমাদের আরও অনেক কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে, সেই কথাটা যখন ওনাদেরকে জানালাম যে আমাদের একটু সময় লাগবে, তখন ওনারা কিন্তু ওনাদের ফোন নাম্বার আমাদেরকে দিয়ে দিল এবং ফোন করে যোগাযোগ করে নিতে বললো। আমাদের
আমাদেরকে ওখানে ওই ঘাটে আমাদেরকে দিয়ে এলেন এবং আসার পর আমরা সুন্দর 1 ঘন্টা 2টো রিসোর্ট, নীলকুঠি ঘরটি যেটি মানে নীলকুঠি যে জরাজীর্ণ বাড়িটি সেটি ঘুরে কিন্তু আমরা অনায়াসই আবার আমাদেরকে কিন্তু ওনারা সুন্দর নিজেদের দায়িত্বে কিন্তু এই পারমাদান ফরেস্টে নিয়ে এলেন। তো সত্যি খুব এই যে মাঝি ভাইদের সহযোগিতা ছিল কিন্তু সত্যি এক প্রকার অতুলনীয় এবং অসাধারণ। মানে এই যে ছোটোখাটো ভ্রমণের যে অভিজ্ঞতাগুলো সেগুলি তো আপনাদের সঙ্গে তুলে ধরা, এবং এখনও এমন অনেক মানুষজন আছে বলেই পৃথিবীটা সত্যিই খুব সুন্দর। অবশেষে কিন্তু আমরা হরিণ দেখতে পেলাম। আপনাদেরকে যেরকম বললাম যে এই অভয়ারণ্যর কিন্তু মূল আকর্ষণই ছিল কিন্তু হরিণ দেখতে পাওয়ার। এবার হরিণ আমরা কিন্তু সকাল থেকে ঘুরে ঘুরে হন্যে হয়ে ঘুরেছি রীতিমতো, কিন্তু দেখতে পাইনি, কিন্তু ফাইনালি আমরা এই হরিণ দেখতে পেলাম। কিন্তু অনেকটাই দূরে রয়েছে, কিন্তু অনেকগুলো হরিণ একসাথে রয়েছে। সো মানে আমি তো দেখে রীতিমতো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, এতগুলো হরিণ একসঙ্গে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যাদের ওই হরিণগুলো বড় বড় যেই রকম শিং থাকে সেরকম হরিণও রয়েছে, এবং শিংবিহীন হরিণ যেগুলো সেই হরিণগুলোও রয়েছে। তো খুব সুন্দর সুন্দর, কিন্তু অনেকটাই দূরে, যতটা সম্ভব আমাদের ক্যামেরাবন্দি করা গেল আপনাদেরকে সেই ছবি কিন্তু দেখালাম। আরেকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই, আমরা যেরকম এই সময়টাতে হরিণ দেখতে পেলাম, আপনারাও যদি আসেন বিভূতিভূষণ অভয়ারণ্যে হরিণ দেখতে চান তবে কিন্তু আপনাদেরকে বলে রাখি এই 2:30 থেকে 3টে এই সময়টাতেই কিন্তু আপনারা একটা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট রয়েছে। মানে আমরা যেই বিভূতিভূষণ অভয়ারণ্য প্রবেশ করলাম, যে বার্ড সেঞ্চুরিটা ছিল সেই বার্ড সেঞ্চুরিটার পাশ দিয়ে যে গলিটা রাস্তাটা চলে এসছে সেই রাস্তাটার পাশ দিয়ে কিন্তু এই যে একটা পোস্টার আপনি দেখতে পাবেন, এই যে পোস্টারটা চিতল হরিণ লেখা রয়েছে, এই পোস্টারটার সামনেই যে বড় গেটটা রয়েছে এই জায়গাটা থেকে কিন্তু একদম পুরোপুরি ভালোভাবে কিন্তু আপনারা হরিণ দেখতে পাবেন। এখানে এন্ট্রির জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগছে না, যাকে বলে সম্পূর্ণ ফ্রি ফ্রি ফ্রি। যাই হোক, সেই ফ্রির টানে কিন্তু বলতে গেলে এক প্রকার বাঙালিরা ছুটে ছুটে আসছে, এবং আমরাও সেই দলে পড়ি। আমরা যে সেই দলে পড়ি না সেটা কিন্তু একদমই বলছি না। যাই হোক, এবার এই বিভূতিভূষণ অভয়ারণ্য আসতে কেমন কি খরচ হলো সেটা আপনাদেরকে একবার বলে দিচ্ছি। আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাদেরকে প্রথমে কিন্তু আসতে হবে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশন থেকে কিন্তু প্রতিদিন বনগাঁ লোকাল আপ ডাউন রয়েছে। এবার আপনারা কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁ লোকালে বনগাঁ চলে আসবেন। সেই ক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁ আসার জন্য জনপ্রতি ভাড়া হবে 20 টাকা করে। এবার বনগাঁ স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু আপনাদেরকে টোটো পাওয়া যাচ্ছে মতিগঞ্জ বাসস্ট্যান্ড যাওয়ার জন্য, সেই টোটো ভাড়া পড়বে 15 টাকা। এবার মতিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কিন্তু আপনাকে কলমবাগান যেতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অটোতে ভাড়া পড়ছে 20 টাকা জনপ্রতি। এরপর কলমবাগান থেকে যেই সমস্ত অটোগুলো দত্তফুলিয়া যাচ্ছে সেই অটোগুলোই কিন্তু আপনাকে পারমাদান ফরেস্টের সামনে নামিয়ে দেবে। সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়ছে জনপ্রতি 20 টাকা। আমি যেইভাবে বলছি আপনারা প্লিজ একটু নোট ডাউন করে নিন, তাহলে কিন্তু আপনাদেরও সেই খরচের তালিকাটা কিন্তু সাজিয়ে নিতে অনেকটাই সুবিধে হবে। এরপর বিভূতিভূষণ অভয়ারণ্যে চলে এলেন, কোনো রকম প্রবেশ মূল্য লাগছে না। আপনারা যদি বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে নীলকুঠি ভ্রমণের ক্ষেত্রে যান, সেই ক্ষেত্রে আপনাকে ইছামতি নদীর যেটা নৌবিহারের আনন্দ সেটা নিতে চান, সেই ক্ষেত্রে যেরকম বললাম সেই নৌবিহারের যেটা খরচ সেটা তো আলাদা, সেটা আপনারা এখানে এসে একটু দরদাম করে নেবেন। মোটামুটি ধরে রাখবেন এক একজনের কিন্তু 100 টাকা করে পড়ছে। এবার আপনারা যদি দুজন আসেন সেক্ষেত্রে 150 টাকা, আমাদের যেরকম হলো আপনারাও সেইভাবে কিন্তু দরদামটা করে নেবেন। এবার এই হচ্ছে কিন্তু এই বিভূতিভূষণ অভয়ারণ্য আসবার মোটামুটি খরচ। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই বিভূতিভূষণ অভয়ারণ্য আমরা এসেছি কিন্তু বনগাঁর দিক থেকে। আপনারা চাইলে কিন্তু রানাঘাট হয়েও বনগাঁ হয়ে এই রুটটাতেও আসতে পারবেন, কারণ রানাঘাট থেকেও কিন্তু বনগাঁ আসার অনেক অটো বাসের সার্ভিস রয়েছে, সেইভাবেও কিন্তু আপনারা আসতে পারবেন। কিন্তু আমাদের মনে হলো আমরা যে পথটাতে এসেছি এটা কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে কিন্তু মানে সহজ পথ যাকে বলে সেই পথটাই হচ্ছে এটা। এবং আপনাদেরকে এই মানে সহজ পথে কীভাবে বিভূতিভূষণ অভয়ারণ্য আসবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, এবং খরচটাও বলে দিলাম। এবার এই খরচটাকে আপনারা দ্বিগুণ করে দিন, মানে নৌবিহারটা বাদ দিয়ে বাদ বাকিগুলো একটু ডাবল করে দিন, যে যেতে আবার কত মানে আবার বাড়ি ফেরত যাবে সেটা কত হচ্ছে। আপনারা ঝটপট তাহলে একদিনের ভ্রমণের তালিকায় এই বিভূতিভূষণ অভয়ারণ্যকে অনায়াসেই রাখতে পারেন। আর আমার মনে হয় আমাদের এই ভিডিও দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আমরা কিন্তু মোটামুটি
মোটামুটিভাবে যে সমস্ত খরচ হচ্ছে, যা তথ্য, সবটাই কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। এবার আপনারা সেইটা কেমনভাবে নেবেন এবং আপনাদের যে সহযোগিতা, সেটা আমাদের কিন্তু একান্তই কাম্য। তাহলে আর দেরি কিসের? আপনাদের যেরকম বললাম, আপনাদের যদি একদিনের ভ্রমণের প্ল্যানিং করে থাকেন, বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, সবাইকে নিয়ে চলে আসুন একদিনের ভ্রমণে বিভূতিভূষণ অভয়ারণ্য অথবা পারমাদান ফরেস্টে। এই ছিল আমাদের একদিনের ভ্রমণের গল্প। আর আমাদের কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য ঘোরা একদম সম্পূর্ণ হয়েছে, আর আমাদের কিন্তু আশাও সার্থক হয়েছে, কারণ ইছামতি নদীতে যে নৌবিহারের আনন্দটা, সেটা খুব ভালোভাবে উপভোগ করলাম, হরিণ দেখতে পেলাম। তো সবটা মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা খুব দারুণ দিন আমরা উপভোগ করলাম, এবং আপনাদেরকেও সেই দারুণ দিনটা কিন্তু উপহার হিসেবে দিতে পারলাম। এইটা ভেবে আমরা কিন্তু খুবই খুশি। এবার আমাদের ঘোরা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, আর আমরা যেরকমভাবে এসছিলাম সেই বনগাঁ হয়েই আবার আমাদের যার যার গন্তব্যে ফেরত যাব। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, প্রচুর কমেন্ট করছেন, কিন্তু কেন জানি না আপনারা সাবস্ক্রাইবটা করছেন না। না সাবস্ক্রাইব করে কিন্তু পালিয়ে যাচ্ছেন। এইভাবে কিন্তু হবে না, আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের খুবই দরকার। সো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তাই আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে এই পারমাদান ফরেস্ট কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, বাদবাকি প্রতিদিনই কিন্তু খোলা থাকছে পারমাদান ফরেস্ট। মনে রাখবেন, বৃহস্পতিবার দিনটিই কিন্তু শুধুমাত্র বন্ধ থাকে। আর এই ফরেস্টে প্রবেশের সময়সূচি হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত। সারাদিন আমরা কিন্তু ভিডিও শ্যুট করার পর আমাদের একদমই কিন্তু খাওয়ার সুযোগ হয়নি, কারণ ওখানটায় নীলকুঠিতে আমরা খাওয়া দাওয়া করব ভেবেছিলাম, কিন্তু আমাদের মাঝি ভাই ফোন করছিলেন চলে আসাতে। আমাদের যেহেতু হরিণ দেখতে হবে, আবার এখানের টাইমিং কিন্তু 4টের মধ্যে কমপ্লিট করতে হবে, সেই জন্য আমরা একদমই খাওয়া দাওয়ার অবকাশ পাইনি। ওই টুকটাক ধরুন কেক, বিস্কিট, চিপস, ঘটি গরম, এই ধরনের কিছু খেয়েই কিন্তু আমরা সারাটা দিন কাটিয়ে ফেলেছি। এবার এখন যখন বিকেলবেলা বেরোচ্ছি, তখন কিন্তু আমাদের মনে হলো যে কিছু খাবার দরকার। তাই এইখান থেকেই কিন্তু আমরা এই পারমাদান ফরেস্টের কাছে কিন্তু অনেকগুলো খাবারের অপশনস রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এগ রোল এবং ডিম টোস্ট নিয়ে নিলাম। আর এই দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়া করে আমাদের আজকের এই ভ্রমণ বৃত্তান্ত শেষ করতে চলেছি।